অর্জুন না কোনো ওই দুধের শিশু নয় যে কেউ ওকে যা খুশি বোঝালো, যা খুশি মাথায় ঢোকালো সেটাই ভেবে নিল। এটা তো ঠিক নয় না। এতে কিন্তু ওরও ভুল রয়েছে। কারুর প্ররোচনায় এসেও অকারণে আমার উপর দোষারোপ করছে। আমি অন্য কাউকে কি করে দোষ দেব যখন আমার নিজের মানুষই আমার উপর কাদা ছেটাচ্ছে? আচ্ছা শোন না, একটা কথা শুনবি? দেখ, বাড়িতে এখন বিয়ে চলছে তো আমার মনে হয় না তোর এখন বাইরে যাওয়া উচিত। না হলে এরা সবাই বিনা কারণে তোকে বাজে কথা শোনাবে। দিদি, লোকে কি বলবে, কি কথা শোনাবে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আর কি বা হয়ে যাবে? আমি তো এটাই ভাবছি যে কত খারাপ কাজ করছে পল্টুদা। নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এত ধুমধাম করে বিয়ে করছে। অন্যের সংসারে নাক গলানোর একটা তো জঘন্য অভ্যেস রয়েছেই ওর। কি আর বলবো। আর আমি জানি যে আমি কি, কেউ আমার ব্যাপারে কি বলছে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আর আমি জানতেও চাই না। কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি কেন নিজেকে এভাবে ঘরে বন্ধ করে রেখেছো? আমি আর কি করব? আমার আর কিছু করার আছে কি? না, আমি যদি বাইরে বেরোই না, সব আত্মীয় স্বজনরা এসে পড়ে আর জানিস বিনা কারণে সহানুভূতি দেখায়। কি সব হয়ে গেল, কেন এরকম হলো? তারপর জানিস, তারপরে ওই যে নতুন বউ বসে আছে ওর কাছেও যায় আর ওর সাথে হেসে গল্প করে। সেই কারণে না আমি একদম দরজা বন্ধ করে আমি এখানেই চুপ করে বসে আছি। এটা তো মামিমার ঘর, এখানে কেউ আমাকে খুঁজতে আসবে না। কি করেছো তুমি? কোথাও কোনো চুরি করেছো? কোথাও ডাকাতি করেছো? যারা নিজেরা স্বার্থবাদী বেঈমান তারা বাইরে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তুমি যে কিছুই করেনি সে এভাবে ঘরে বন্ধ করে নিজেকে শাস্তি কেন দিচ্ছে? মেজদি, তুমি তো তোমার উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কোনো টু শব্দটিও করনি। কিসের এত ভয় তোমার? ও না, আমি লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি, আর আমি পারছি না। মেজদি, তোমার লড়াই তো সবে শুরু হয়েছে। এত তাড়াতাড়ি যদি হার মেনে নাও তাহলে তো যেটুকু পেয়েছো সবটা হারিয়ে ফেলবে তুমি। আমার একটা কথা মনে রেখো, এই লড়াইটা অনেকটা বড়, এত তাড়াতাড়ি শেষ হবে না। না, হারানোর জন্য আর কি পড়ে আছে? সবই তো চলে গেছে। না, কিচ্ছু নেই আমার কাছে। আছে দিদি, এমনটা মোটেও নয়। একটা কথা বলবো তোমাকে, আমার তো মনে হয় যে সত্যি তোমার ভালো হয়েছে। ভালো হয়েছে যে এমন একটা জঘন্য মানুষের সঙ্গে তোমার সম্পর্কচ্ছেদ হয়েছে। সত্যি তুমি দেখতে পাচ্ছ তো, নতুন বউ তো প্রথম দিন থেকেই সবাইকে ভয় পাইয়ে রেখেছে। এই মেয়েটা না এই বাড়িকে টলিয়ে রেখে দেবে দিদি। আমি তো কিছুই করিনি, শুধু সবার জন্য লড়ছিলাম, সবার অধিকারের জন্য লড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, না তুই একদম ঠিক বলছিস সেটা। কিন্তু এই মেয়েটা এমন নয় দিদি। এ শুধুমাত্র নিজের ব্যাপারেই ভাবে, আর ও শুধু নিজের অধিকারের জন্যই লড়বে, আর কারোর জন্য নয়। আর সেটা তো আমরা সবাই দেখছি যে ও আশা মাত্রই শুরু করে দিয়েছে। না, এইবার না উঠ পাহাড়ের নিচে আসবে, আর শুধু নিচেই আসবে না, নিচে এসে মাথা নামিয়ে জি হুজুর করবে, সে তো দেখাই যাচ্ছে। একদম। এরা মা ছেলে মিলে আমাকে খুব জ্বালিয়েছে, প্রচুর খাটিয়েছে আমায়। যা ওরা চেয়েছে সব আমি করেছি, কিন্তু এবার ওরা দুজনে বুঝতে পারবে। তুই জানিস আজ কি হয়েছে? আজ দুপুরের খাবার বাইরে থেকে নিয়ে এসেছে, হোটেল থেকে। এই বাড়িতে হোটেলের খাবার এলো, এরপর কি হবে? তোর ওই পল্টু দাদা আর তোর পিসিমণি ওরা ভেবেছিল সব অতিথিদের খাবার আমরাই বানাবো। এরকম হয় নাকি? ভালো টাইট দিয়েছে নতুন বউ, খুব ভালো হয়েছে, দেখিস ভালোই মজা হবে এরপর। ঠিক বলছিস। সবে তো এই কলিযুগের সূচনা হয়েছে দিদি, আগামী দিনে তো অনেক কিছু দেখতে হবে। কিন্তু অহনা, একটা কথা বলি, ছোট ঠাকুরপো যেরকম করলো আজ তোর সাথে, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি ও তোর সাথে কখনো এরকম করতে পারে। আমার ভালো লাগেনি। আমারও না দিদি।
কিন্তু ও এমনটা করেছে দিদি। আমার অফিসে গিয়ে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে ও। স্যারও কিছু না বলেই সব সহ্য করেছে। কিন্তু দিদি তুমি একটা কথা বলো, এটার কি গ্যারান্টি আছে যে উনি কাল আমার সঙ্গে খারাপ আচরণ করবেন না? ওনাকেও তো অফিসের বাইরে কত কিছু শুনতে হলো। ওনার কি দোষ ছিল? কি করেছিলেন উনি? আমি ওনার এমপ্লয়, আমি ওনার সাবঅর্ডিনেট। কাজের ক্ষেত্রে যে কোনো সময় উনি আমায় অর্ডার দিতে পারেন, আমায় সেটা মানতেই হবে। এই সব শর্ত মেনে নিয়েই তো আমি এই জবটা নিয়েছিলাম। আমি কি বলছিলাম অহনা, তোর না এবার বাইরে যাওয়া উচিত। মেজদি, আমি বাইরে যাব না। আর তোমাকে এই অবস্থায় ছেড়ে তো আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। কেউ এসেছে। মেজ বৌমা, দরজা খোলো। মামিমা, মামিমা এসেছে তো। মা, আমি আর মেজদি এই ঘরে আছি। তুমি যদি বিশ্রাম নিতে চাও তো আমি দরজা খুলে দেব। এই চুপ, না খুলবি না। কিন্তু মা, তুমি আগে বলো তোমার সঙ্গে কি কেউ আছে? তোদের দুজনের কি মনে হয় আমরা বিয়েতে আনন্দ উৎসব করছি? তোরা দুজন এখানে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবি আর আমরা বাইরে আনন্দ ফুর্তি করব? এমনটা হতে পারে নাকি? তাড়াতাড়ি দরজাটা খোল। হিমা দিদিও এসে গেছে। অহনা, দরজাটা খোলো না। মিতাও তো এসেছে। দেখো দিদি, আমি দরজা খুলতে পারি, কিন্তু দরজা খোলার মানে এই নয় যে আমি বাইরে চলে আসব। অহনা, অহনা, আমিও এসেছি। দরজাটা খুলে দাও না, মেজ বৌদির সঙ্গে দেখা করতে এসেছি তো। চল, সবাই এত করে বলছে যখন দরজাটা খুলেই দে। কিন্তু দেখিস দরজা খোলার পরে যেন কেউ আমাকে বাইরে যাওয়ার জন্য জোর না করতে থাকে, কারণ আমি একদম যেতে চাই না, এখানেই বসে থাকবো। আর আমি নিজের মুখ আর কাউকে দেখাতে চাই না। ব্যাস তুই তুই খুলে দে। ঠিক আছে মেজদি, আমি দরজাটা অন্তত খুলে দিই, ঠিক আছে? পারো, ছোটদা তোমাকে ডাকছে। মা, আমি সত্য মামার সঙ্গে পরে দেখা করে নেব, এখন আমার ইচ্ছে করছে না। আর দেখো না, মেজদিও তো এখানে কিরম ভাবে মুখ গোমরা করে বসে আছে। আমি মেজদির কাছেই থাকবো মা। তোমাদের তো বাইরে থাকতে হবে মা, তোমরা যাও না। কে বলেছে তোমায়? কে বলেছে যে আমাদের ওখানে যেতেই হবে? শোনো অহনা, এই বিয়েতে যাওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই। অহনা, যদি যেতেই হয় তাহলে আমরা সবাই একসাথে যাব, আর যদি না যাই তাহলে আমরা কেউই যাব না। মিলে দিদি, তোমাদের সবার সাথে ওই নতুন বউকে দেখতে যাওয়া কি আমার ঠিক হবে? মেজ বৌদি, আমি এরকমটা বলেছি নাকি? দেখো, এই বাড়িটা না তোমারও। এই বাড়িতে চলাফেরা করার সম্পূর্ণ অধিকার আছে তোমার। তুমি কেন এভাবে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবে? তুমি বাইরে যাবে। আর অহনা, ছোটর উপর রাগ করে তুমি এখানে চলে এসেছো। হ্যাঁ, মানছি ছোট ভুল করেছে, কিন্তু তার মানে এটা তো নয় যে তুমি নিজেকে এভাবে ঘরে বন্দী করে রাখবে। ছোট বৌমা, আমি অর্জুনকে খুব বকেছি, সত্যি বলছি। নিজের ছেলের ক্ষমতাটা দেখছো তো মা? দেখতে পাচ্ছ তো তুমি? এত বড় ক্ষতি করে দিয়েছে ও আমার, তারপরে ওর তেজ কমেনি। ও আমার সঙ্গে এমন ভাবে কথা বলছে যেন আমি ওর কোনো প্রপার্টি। মা, আমি তো ওর দয়ায় বেঁচে নেই। আমি নিজে উপার্জন করি আর নিজের উপার্জনে খাই। ও কি করে আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারলো? আর যদি কেউ কারুর টাকায় জীবনও কাটায়, তো কারুর তো এইভাবে অপমান করার কোনো অধিকার নেই। আজ পর্যন্ত কোনো দিনও ও নিজের স্বামী হওয়ার কর্তব্য পালন করেনি। তারপরে ও আমার থেকে কোন কর্তব্যের আশা করছে? আর কেন? আর তুমিই বলো না মা, আমি কোন মুখে যাব আমার অফিসে? আমি কি করে স্যারের সামনে গিয়ে দাঁড়াবো? কি বলবো আমি ওনাকে? দেখো, এত বড় ছেলেকে কি করে বোঝানো যায়? বোঝানো সম্ভব নয়।
এখন মনে হচ্ছে আমার নিজের ছেলেকে আমি ভালো সংস্কার দিতে পারিনি। কিন্তু দেখবে, আমি ছোটুদাকে না সবকিছু বলে দিয়েছি, আর ছোটুদা না ছোটুকে একদম ছাড়বে না। এবার খুব যুদ্ধ লাগবে বাড়িতে, খুব বকবো ওকে। কিন্তু এই যুদ্ধে আমার সেপাইরা সব এরকম ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকলে, হেরে গিয়ে, তাহলে আমি কি করব বলো? ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গেলে বাইরে যেতে হবে। এরকম ছোটখাটো ঝড়েতে ঘাবড়ে গেলে হয়? এসো এসো, বাইরে এসো। চলো। হ্যাঁ অহনা, আমরা সবাই মিলে তোমাদেরকে ডাকতে এসেছি। এভাবে নিজেদেরকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখো না, চলো। আর মেজ বৌদি, তুমি এখন যেমন সারা জীবন তেমনই থেকো। না মিলি দিদি, বাইরে তো সবাই আনন্দ করছে, আমি কি করে সেখানে যাব? আরে পারো, বাইরে কোনো আনন্দ উৎসব হচ্ছে না। উল্টে ওই যে নতুন বউ এসেছে, সে তো চিৎকার করে করে নতুন নাটক করছে। কি চেঁচামেচি করছিল? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি তো। হ্যাঁ, আমার মনে হচ্ছে পল্টু বা ঠাকুরজি আবার নিশ্চয়ই ভুল করেছে। ওই মেয়েটাকে আমি ঠিকমতো জানি না, কিন্তু এইটা তো বুঝতে পেরেছি ওই মেয়েটা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এটা তো সবে শুরু হলো, তারপর ধীরে ধীরে দেখবে বিষয়টা কত প্যাচালো হয়ে যায়। আর পল্টু সবার সামনে তোমাকে ছোট করতো না, অপমান করতো না। এবার দেখবে ওই মেয়েটা সুদ সমেত ওকে উসুল করে দেবে সবকিছু। একদম ঠিক বলেছ মা তুমি। মানুষ নিজের কর্মের ফল বেঁচে থাকতেই পেয়ে যায়। উপরে একজন আছেন যে সমস্ত জিনিসের হিসেব করছেন। কিন্তু মা, আমি আজ একটা কথা তোমায় পরিষ্কার বলতে চাই। যদি তোমার ছেলে ওর এরম আচরণের জন্য আমার কাছে আর স্যারের কাছে ক্ষমা না চায়, তাহলে কিন্তু আমি ওর সঙ্গে থাকবো না। দেখো ছোট বৌমা, ও তোমার স্যারের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তো বলতে পারবো না। হতে পারে একজন অচেনা মানুষের কাছে ক্ষমা চাইতে ওর একটু অসুবিধে হচ্ছে, কিন্তু তোমার কাছে নিশ্চয়ই ক্ষমা চাইবে। এই বিয়ের কাজটা হয়ে যেতে দাও, আমি ওকে ক্ষমা চাইতে বাধ্য করব। মা, তোমার ছেলে তোমার কথা শুনবে না, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি মা, ও যদি নিজেকে না বদলায় না, আর বাড়ির লোকের সামনে, বিশেষ করে আমার স্যারের সামনে যদি ও আমার কাছে ক্ষমা না চায়, তো মা আমি দেখো মা, যা যা হয়েছে সেটা স্যারের সামনে হয়েছে। স্যারও অসম্মানিত হয়েছেন। ও যদি সত্যি মন থেকে ক্ষমা না চায় না, তাহলে এইবারও আমায় নিশ্চিত হারিয়ে ফেলবে। না অহনা, এ কি কথা বলছো তুমি? তোমার চলে যাওয়ার কথা ভাবলেই বুকের ভেতরটা কেমন কষ্ট হয়। সত্যি অহনা, মনে হয় যেন আমাদের জীবনের উজ্জ্বল সূর্যটাই ডুবে যাবে। মনে হয় সবসময় তুমিই তো আমাদেরকে সামলে এসেছো, কতবার বাঁচিয়েছো তুমি আমাদের। হ্যাঁ, হয়তো কথাগুলো স্বার্থপরের মতো বলছি, কিন্তু তুমি চলে গেলে আমাদের কি হবে অহনা? তুমি তো আমাদের ভরসা। আমি মানছি যে আমার স্বামী সত্যিই খুব ভালো। ও কখনো আমাকে কোনো দুঃখই দেয়নি। কিন্তু একটা কথা আজ আমি তোমাদের সবার সামনে বলতে চাই। যদি অহনা এই বাড়ি থেকে চলে যায়, তাহলে শুধু আমাদের সমস্যাই বাড়বে না, উল্টে এই বাড়ির কিছু লোক আমাদের দাঁত নখ দিয়ে ছিঁড়ে খাবে। আর এটাও সত্যি যে এখন আমরা তোকে ছাড়া থাকতে পারবো না অহনা। আরে কেন? তোমাদের কাছে তো এখন মূর্তির কারখানার একটা বড় দায়িত্ব আছে, আর সেই প্রজেক্টটা তো আমার হাতেই আছে। তো আমি তো তোমাদের সাথে দেখা করতে আসবই। তুমি এমন বলছো যেন এক্ষুনি চলে যাচ্ছ। আমি আমার ছেলেকে ক্ষমা চাইয়েই ছাড়বো। আমি তোমাকে
নিজের কাছ থেকে আর এই বাড়ির থেকে দূরে রাখতে পারবো না। মা, একটা কথা বলবো? ক্ষমাটা মানুষ নিজের মন থেকে চায়, জোর করে কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানো যায় না। আর যদি কেউ জোর করে ক্ষমা চায়, তার মানে হলো এটাই যে সে মন থেকে ক্ষমা চাইছে না। হ্যাঁ, হয়তো চাপে পড়েই ক্ষমা চাইবে, কিন্তু কাল কাল মন থেকে ক্ষমা চাইবে ও। চলে যাওয়া না খুব সোজা, জানো তো ছোট বউ। আমিও আগে অনেকবার ভেবেছি যে এই বাড়িটা ছেড়ে আমি চলে যাই, কিন্তু ছাড়তে পারিনি। হয়তো আজকালকার দিনের মেয়েদের কাছে ছেড়ে যাওয়াটা সোজা, ছেড়ে দেওয়াটা সোজা, তাই ছেড়ে দেওয়াটা ঠিক। আরে খালি বন্ধ দরজার দিকে তোমরা তাকিয়ে থাকবে? খোলা জানলার দিকে একবারও নজর দেবে না? তুমি তো জানো যে এই বাড়িতে তোমার যত অসম্মান হয়েছে তার থেকে অনেক বেশি সম্মান তুমি পেয়েছো। এই বাড়িতে অনেক মানুষ আছে যারা তোমাকে ঘৃণা করে, কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা তোমাকে ভীষণ ভালোবাসে। তাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে। খালি অসম্মানের প্রতিবাদ করাটাই তোমার কাছে সবকিছু হলো। মা, আরে আসুন আসুন বেয়ান, কেমন আছেন আপনি? আপনার আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা আসেনি? আত্মীয় স্বজন আর প্রতিবেশী কি করে আসবে? আপনারা তো ঠিক করে নিমন্ত্রণও করেননি। আমরা একলা থাকি বলে আপনাদের মনে হলো আমাদের কোনো আত্মীয় নেই, সেই জন্যই কাউকে আমি বলিনি। মা, তুমি অন্যায় করেছো। তোমার আত্মীয় আর প্রতিবেশীদের তো আনাটা উচিতই ছিল। আসলে আমরা যে পাড়ায় থাকি না, সেখানে সবে শিফট হয়েছি, তাই কারুর সাথে আমাদের পরিচয় নেই। একজনকে ডাকবো, অন্যজনের খারাপ লাগবে, সেই জন্যই কাউকে বলিনি। মেয়ের সঙ্গে দেখা করে ফিরে যাব আমি। ভালো কথা, কিন্তু মেয়েকে আশীর্বাদ দেওয়ার জন্য কিছু আনেননি? হ্যাঁ, কনের ফুলসজ্জার জন্য বাপের বাড়ি থেকে তত্ত্ব দিতে হয় তো। হ্যাঁ হ্যাঁ, এনেছি তো। আমার বাড়িতে যে কাজ করে তার কাছেই আছে, ও এক্ষুনি সব জিনিসপত্র নিয়ে আসবে। আমার মেয়ে আর জামাইয়ের জন্য জামা কাপড় এনেছি। শুধু মেয়ে জামাইয়ের জন্য? যখন আমরা আশীর্বাদ করব আমাদের প্রণামী দেবে না? আশীর্বাদ তো আপনার ছেলেও নেবে, তাই না? প্রথমে আপনারা বলুন, আপনারা আমার মাকে কি দিচ্ছেন? যখন আপনারা আমার মাকে কিছু দেবেন, তখন আমরাও দিয়ে দেবো। কি মা, ঠিক বললাম তো আমি? হ্যাঁ হ্যাঁ, সব কিছু কিনে রেখেছি আমি। আমার মেয়ে বলল যে মা তুমি একা আসবে, একা ফিরবে, কি করে সবকিছু সামলাবে? যখন ও বাড়িতে আসবে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো। আর সত্যি বলতে আপনারা দিন বা আমরা দিই, ব্যাপারটা তো সেই একই, তাই না? আমাদের কিছুই চাই না। এমনিতেও আপনার মেয়ে আমাদের দিয়ে তো আর কম খরচ করায়নি। হ্যাঁ, হোটেল থেকে খাবার আনিয়েছে, অনেক খরচ হয়ে গেছে। তাছাড়াও কাপড় গয়নাগাটি অনেক কিছু কিনিয়েছে আমাদের দিয়ে। দেখুন বেয়ান, আমাদের পরিবারটা না খুবই সাধারণ পরিবার, এত খরচ করার অভ্যেস আমাদের নেই। আমি তো উল্টে ভাবলাম যে আপনার একটি মাত্র মেয়ে, তাই আপনি এত তত্ত্ব পাঠাবেন যে আমার ছেলে গুণে শেষ করতে পারবে না। কিন্তু এই দেখুন, আর আপনি তো এটাও বলেছিলেন যে আপনি গয়নাও দেবেন, কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন, ঠিক দেখতে পাবেন, কিন্তু এখান থেকে না হলে অন্য কোনো জায়গা থেকে কিন্তু আসবেন নিশ্চিত, আপনি চিন্তা করবেন না।
স্বামী কখনো আমায় সম্মানই দিল না সেই স্বামীকে ছেড়ে আসতে কি বা দুঃখ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের মেজ দিদি নই। আমি খুব ভালো করে জানি নিজের স্বামীকে লাইনে আনতে। আরে অহনা, এদিকে এসো, আমি তোমাকে আমার মায়ের সঙ্গে পরিচয় করাই। মেজ দিদি আসেনি? তোমার কি মনে হয় ওর এখানে আসা উচিত ছিল? দেখো, এখন সবকিছু তো হয়ে গেছে, আমাদের নিয়মও হয়ে গেছে, আর কি বা যায় আসে, ও আসুক বা না আসুক। মা, আমি তোমায় আমার পরিবারের সঙ্গে পরিচয় করাচ্ছি। দেখো, ও হলো আমার ছোট জা, আর ওনাকে দেখতে পাচ্ছো, ও হলো আমার বড় জা, আর ও আমার ননদ, আর ও হলো এই বাড়ির একমাত্র মেয়ে মিলি। এরা তিনজনেই সম্পর্কে আমার থেকে ছোট, আর এই একমাত্র আমার থেকে সম্পর্কে বড়। তোমাদের মেজ দিদিকেও এখানে আনা উচিত ছিল, ও বেচারি কোন কোনায় একা বসে আছে। যে স্বামী কখনো আমায় সম্মানই দিল না সেই স্বামীকে ছেড়ে আসতে কি বা দুঃখ, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের মেজ দিদি নই। আমি খুব ভালো করে জানি নিজের স্বামীকে লাইনে আনতে। যদি তুমি ওর জায়গায় হতে তাহলে কি তুমি তোমার স্বামীর রিসেপশনে আসতে? নিয়ম অনুযায়ী তো আর স্বামী নেই, আর হ্যাঁ, যদি আমি সেই সুযোগ পেতাম তাহলে তো নিশ্চয়ই যেতাম। যে স্বামী কখনো আমায় সম্মান দিল না, আমাকে প্রয়োজন মনে করলো না, আমাকে ভালোবাসলো না, সেই স্বামীকে ছাড়তে আমার কিসের দুঃখ? আমার তো মনে হয় ওর সঙ্গে খুব ভালো হয়েছে, আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে, এত ভালো কাজ করছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমি এখানে এসে ভেসে গেছি। মানে আমি তো আমার স্বামীকে ঠিক করে জানতেও পারলাম না। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমাদের মেজ দিদি নই। আমি খুব ভালো করে জানি আমার স্বামীকে কি করে লাইনে আনতে হয়।